অভিনয় তার অনবদ্য পথচারণা, যেখানে হাত দিয়েছেন পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। হাঁটি হাঁটি পা পা করে 15 বছরের কেরিয়ার, এবার বড় পর্দায় তিনি আসছেন মালতী রূপে। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। খুব এক্সাইটেড, কারণ আজকেই আপনার প্রিয় মালতী আমরা সিনেমা হলে এবার প্রেক্ষাগৃহে একটু ফিলিংটা একটু জানতে চাচ্ছি। খুবই অন্যরকম একটা ফিলিং, মনে হচ্ছে 15 বছর আগে ফিরে গিয়েছি এবং আমার প্রথম নাটক রিলিজ যখন হয়েছিল কিছুটা ওরকমই লাগছে। ভয়টা কি ওরকম লাগছে? এখন ভয়টা একটু কম, তখন তো একেবারেই খারাপ অবস্থা ছিল। এখন মোটামুটি একটা আলহামদুলিল্লাহ সুন্দর একটা নাটকের ক্যারিয়ার ছিল, ওটিটিতে বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছে এবং এখন চলচ্চিত্র তো অনেক কিছুই যে শিখে ফেলেছে তা না, কিন্তু টুকটাক পারি। আশা করছি যে অডিয়েন্স এত বছর ধরে আমার পাশে ছিলেন, এখন এই সিনেমার বেলায় আসলে পাশে থাকবেন। আমরা জানি যে কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রিমিয়ার হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে যখন প্রিমিয়ার থেকে যে মানুষগুলো বেরিয়ে আসছে, অনেকে হয়তোবা মেহজাবিনকে চেনেও না, বাট ওই ক্যারেক্টারটাকে তারা আত্মস্থ করেছে। একটু অভিজ্ঞতার জায়গা যে আসলে ওই ভ্রমণটা কেমন ছিল? খুবই চমৎকার, কারণ আমার খুব স্বপ্নের একটা দেশে গিয়েছি অনেক আগে থেকে। আপনার পছন্দের জায়গা। জি, তো আমার খুব ইচ্ছে ছিল এবং যাওয়া হয়ে উঠছিল না। যখন আমার চলচ্চিত্র নিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার এই সুযোগটুকু পেয়েছি, তখন মনে হচ্ছিল দুটো স্বপ্ন একসাথে পূরণ হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওখানে আসলে আমাকে চেনার কোনো কারণ নেই, আমাদেরকে চেনার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে এমনিতেই অনেক কম সংখ্যক সিনেমা আসলে ইন্টারন্যাশনালি কোনো অফিশিয়ালি কোনো জায়গায় সিলেক্ট হন, খুব কম। তো সেই জায়গা থেকে প্রথমত অনেকেই আসলে অবাক হচ্ছিলেন যে বাংলাদেশ থেকে সিনেমা এসছে, তো তাও ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। তো সেটাই একটা বড় পাওয়া ছিল। এবং প্রথম স্ক্রিনিংয়ের পর যখন দর্শক তাদের প্রক্রিয়া জানাচ্ছিলেন, ওটা এক অদ্ভুত রকমের ফিলিং ছিল। কারণ ওখানে ম্যাক্সিমাম আপনার মনে করেন অন্যান্য দেশের বিখ্যাত বিখ্যাত ফিল্ম মেকার্স, ডিরেক্টরস, আর্টিস্ট, ক্রু মেম্বার্স, স্ক্রিপ্ট রাইটার্স। তো এরকম এক্সপিরিয়েন্স লোকজন যখন আপনার একটা কাজ দেখবে, তখন এক ধরনের নার্ভাসনেস আসলে এমনিতেই কাজ করে, যে তারা তো আরও বড় বড় প্রোডাকশনে কাজ করে অভ্যস্ত, তো আমাদের এই ছোট একটা কাজ তারা কিভাবে নেবে, তাদের কি এটা পছন্দ হবে আদৌ। তো সেরকম একটা ফিলিং নিয়েই আসলে ফার্স্ট স্ক্রিনিংটা দেখা হয়। তবে যখন শেষ হয়ে কোয়েশ্চেন অ্যান্সারের সেই সময়টুকু আসে, তারা নানান ধরনের প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, প্রশংসা করেন এবং তারা আমাদের কাজের সাথে অনেক বেশি আমাদের গল্পের সাথে খুব বেশি রিলেট করতে পেরেছিলেন। সবচেয়ে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছেন আপনি ওইখানে? বাংলাদেশে ফিল্ম হচ্ছে ভালো ভালো, এই ব্যাপারটা মানে এক ধরনের একটা মনে করেন সবার একটা প্রিসেট, মানে একটা মাইন্ডসেট আছে যে বাংলাদেশে হয়তো বা খুব ভালো কাজ হচ্ছে না। সো সেই জায়গা থেকে যখন আসলে আমরা গিয়ে ওখানে বলতে পেরেছি যে না, ভালো কাজ হচ্ছে, শুধুমাত্র আমাদের এই চলচ্চিত্র না, এর বাইরেও আমাদের একটি ফিল্ম কানে গিয়েছে এবং আরো অন্যান্য দেশে ট্রাভেল করেছে। এই প্রচলনটা কিন্তু অলরেডি শুরু হয়েছে, ইন্টারন্যাশনালি আমাদের দেশে অনেক ফিল্মগুলো যাচ্ছে, প্রশংসিত হচ্ছে। দর্শক, যে সিনেমাটা নিয়ে কথা হচ্ছিল, চলুন দেখে একটু যদি মূল গল্পের দিকে আসি, যে এটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা কিছুটা। ট্রেলারে আমরা যে দেখলাম যে মেহজাবিনকে আসলে চেনার উপায় নেই, মেকআপ, গেট আপ, এনভায়রনমেন্ট, একটু শুটিং চলাকালীন কোনো মজার কোনো ঘটনা বা কষ্টের কোনো ঘটনা? আসলে কাজ মানেই কষ্ট, এখানে মজার কিছুই না। মজাটা হচ্ছে গিয়ে যখন কাজ শেষ হয়ে যায় এবং দর্শক সেটাকে গ্রহণ করে, তখন মনে হয় একটা জার্নি কমপ্লিট হলো। আমাদের এই গল্পটা আসলে কিছুটা রিয়েল ইনসিডেন্টস থেকে ইন্সপায়ার্ড এবং ওই জায়গা থেকেই আসলে খুব সূক্ষ্ম একটা লাইন থেকেই আসলে পুরো স্ক্রিপ্টটা লেখা, যে যেই জিনিসগুলো আমাদের অনেক বেশি ঘটে যায়, স্পেশালি সামারের দিকে দেখা যায় হচ্ছে আপনার যখন গরম পড়ছে, অজানা কারণে অনেক জায়গায় আগুন লাগতে থাকে।
এটা আমাদের একটা র্যাপিডলি একদম এই দেখা আজকে গেল এখানে কালকে ওখানে, আর যখন শুরু হয় তখন পর পর অনেকগুলো এক ঘটতে থাকে। সপ্তাহ চলতেছে। জি, তো এইটা আসলে কেন হয় এবং কি কারণে হচ্ছে, এটার তদন্ত এবং সবকিছু নিয়ে আসলে অনেক ধরনের কথা আমরা শুনতে পাই, কিন্তু কখনো আসলে কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। এবং শুধুমাত্র এটা না, এটা তো গল্পের একটা ছোট অংশ, তাছাড়া আমাদের আশেপাশে অনেক কিছুই আসলে সিস্টেম্যাটিক প্রবলেমের মধ্যে ছবি হয়তো আমরা এখানে দেখতে পাবো। আমি শুনলাম যে সিনেমাটা করার সময় আমরা জ্বর ছিল, আসলে কি জ্বর দিয়েছে? এইটা একেবারে আসলে প্রথম দিনের শুটিং এর গল্প না বলা যায়। খুবই আনফরচুনেট একটা বিষয়। আমরা সবাই আসলে ফিল্মের জন্য অনেক বেশি প্রিপারেশন নেই এবং অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল যে শুটিং করব এবং ট্রেলার দেখলে বুঝতে পারবেন আসলে কোনো সহজ জায়গায় শুটিং হয়নি। সব দৌড়াদৌড়ির মধ্যে, ভিড় ভাট্টার মধ্যে, এবং ঢাকার এমন এমন এলাকাগুলোতে যেখানে আসলে ক্রাউডটা অনেক বেশি থাকে, এবং সকাল হোক, দুপুর হোক, দিন হোক, রাত 2টা হোক, আপনার শাঁখারী বাজার বলেন কিংবা পুরান ঢাকা, সদরঘাট, ওই লোকেশনগুলোতে মোস্টলি, এবং তাছাড়া বরিশাল। কিন্তু এই এমন এমন জায়গায় শুটিং হয়েছে যেখানে মানুষ আসলে অনেক বেশি, এবং আমরাও চেয়েছিলাম আমাদের গল্পের প্রয়োজনে একদম রিয়েল লোকেশনে আমরা শুট করব, কারণ সেট বানিয়ে ফেললে সবকিছু একটু মেকি হয়ে যায়। তো সেই জায়গা থেকে এটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে আসলে এত এত মানুষের মধ্যে আমরা আদৌ সিনগুলো করতে পারবো কি না, কারণ হয় ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে, কিংবা যারা অভিনয় করছে তাদের দিকে তাকিয়ে থাকবে, কিংবা শটের ভিতরে ঢুকে যাবে। তো কি হয়েছে ওইখানে? হয়েছে, অনেক হয়েছে, কারণ মেহজাবিনের অনেক ফ্যান ফলোয়ার, সেই ক্ষেত্রে কি অনেকেই চলে আসছে মেহজাবিনের সাথে। একটা জিনিস ভালো ছিল, আমার লুকটা এতই আলাদা ছিল যে মানুষের চিনতে হয়তো বা একটু সময় লেগেছে, একটু মনে হয় আবার মনে হয় না। তো ওরা হচ্ছে দূর থেকে একটু হচ্ছে তাকিয়ে থাকে, যখন ক্যামেরাটা আমরা দেখে তখন বুঝে ফেলে ও আচ্ছা তাহলে শুটিং এ চলছে, এটা মেহজাবিনে। তো এই আর কি, গল্পগুলো এরকম। এখন দেখা যাক আসলে দর্শক তাদের কেমন লাগে। আচ্ছা, একটু ছোট করে আপা আমি জানতে চাবো, যেটা আত্মপক্ষ সমর্থনের জায়গা থেকে, যে সম্প্রতি একটা ইনসিডেন্ট আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদি আপনার আত্মপক্ষ সমর্থন নিয়ে যদি ছোট্ট করে বলতেন যে আসলে পোস্টার লাগানোর বিষয়টা আসলে কি হয়েছিল সেদিন। এটা খুবই আনফরচুনেট একটা ইনসিডেন্ট, এবং এটার পুরোপুরো দায়ভারটা আসলে আমাদের এবং আমাদের টিমের। পোস্টারিং করার যে জায়গাটা ছিল ওখানে তনুর একটি গ্রাফিটি করা ছিল, এবং ওটার উপরে পোস্টার বসিয়ে দেওয়া হয়। অ্যান্ড আমরা যখন হচ্ছে গিয়ে নামি তখন দেখি আসলে পোস্টার অর্ধেক অর্ধেক লাগানো আছে, আর যেটা আসলে আর্টিস্টদের কাজ থাকে যে ওটা সামনে পোজ করা কিংবা একটু ধরা। তো আমাদের জায়গা থেকেও সেই ভুলটা অবশ্যই ঘটে যায়, এবং কিছুক্ষণ পরে আমরা যখন জানতে পারি তখন, যদিও আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার পর যখন জানতে পারি যে এই ধরনের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা সাথে সাথে ফিরে আসি ওখানে। যিনি গ্রাফিটিটা করেছিলেন ওনার সাথে কথা হয়, এবং আরও অন্যান্য যারা ছিলেন তাদের সাথে কথা হয়, এবং তার আগেই হচ্ছে গিয়ে টিম আসলে ওখান থেকে সব কিছু উঠিয়ে ফেলেছিল, এবং আমরা গিয়েও আসলে মেক শিওর করেছি যে ওখানে আসলে কোনো ধরনের পোস্টার যাতে না থাকে। তো এটা একটা আনফরচুনেট ইনসিডেন্ট, যেটা একেবারেই কাম্য নয়, এবং খুবই ইরেসপন্সিবিলিটির একটা কি বলে একটা এক্সাম্পল। আশা করছি মানে এই ধরনের কাজ আর কেউই যাতে না করে, এবং আমাদের পক্ষ থেকে বা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তো একেবারেই না। আমরা দেখেছি যে মেহজাবিন, আপনি ঠিক ওই মুহূর্তে গিয়ে যে জিনিসটাকে আপনি হ্যান্ডেল করেছেন, একদম নিজের মতো করিয়ে আসলে ওদের কাছে বলেছেন। এটা আমরা ফেসবুকে দেখেছি, আপনার প্রশংসার দাবিদার সবাই বলছে যে একজন। আমি সবসময় একটা জিনিস খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি যদি কোনো ভুল করে থাকি সেটা স্বীকার করতে আসলে কোনো আপত্তি নেই, এবং ভুল করলে সেটা ফেস করতে হবে। এখানে লুকিয়ে থাকারও কিছু নেই। একটা ভুল ঘটেছে এবং সেটাকে আমি যদি শুধরাতে পারি, আমার মনে হয় সেটাই সঠিক, এবং আমরা সাথে সাথে ওখানে গিয়ে সব কিছু ঠিক করার চেষ্টা করি, এবং
আমি এটাও মনে করি আসলে যে এই ধরনের কাজে টিম এফার্ট এবং টিমের প্রিপারেশনটা আরো ভালো থাকা উচিত। অবশ্যই। আমরা লাইফে যেই কাজটাই করি না কেন সেটার পিছনে একটু সময় ব্যয় করা উচিত এবং একটু Research, পরিকল্পনা করে রিসার্চ করে তারপর হচ্ছে গিয়ে কাজগুলো করা করা উচিত। উচিত। এটা একটা এক্সাম্পল হলো, আশা করছি এই ধরনের ঘটনা যাতে কখনোই না ঘটে। আমরা গল্প করব, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। আমরা মালতীর গল্পে ছিলাম যে দর্শক হিসেবে যদি আমি প্রশ্ন করি, আমি টিকিট কেটে কেন সিনেমাটা দেখব, কি কি আছে বলেন? কি কি আছে বলে দিলে তো আসলে আপনি আর সিনেমা দেখবেন না। তো আমরাও চাই না, এখন গল্পটা আমরা রিভিল করছি না। আমরা চাই প্রতিটা মানুষ হলে যাবে। আজকে বাংলাদেশে প্রায় 25 থেকে 26টা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স সহ সব জায়গায় রিলিজ হয়েছে, সবাই সিনেমা হলে যাবে। কিন্তু আমরা তো একটু বলতেই পারি যে মেহজাবিনের এত কাঙ্ক্ষিত একটা সিনেমা, জিস্ট কয়েকটা জিনিস যে এই জিনিসগুলো পেতে পারেন। আমার মনে হয় একটা মৌলিক গল্প পাবে Exactly. এবং আমাদের পরিস্থিতির একটা প্রতিছবি তুলে ধরা হয়েছে, সেটা তারা দেখতে পারবে। এবং কিছু প্রশ্ন আছে, সিনেমার মাধ্যমে আসলে অনেক মানুষকে ইন্সপায়ার করা যায়, মোটিভেট করা যায়। এবং সিনেমার মাধ্যমে আমার মনে হয় কি ভুল এবং কি করা উচিত সেটার একটা মেসেজও দেয়া যায় অডিয়েন্স। সিনেমা মানে তো এন্টারটেইনমেন্ট এবং আমার মনে হয় দু ধরনের সিনেমাই আমার খুব পছন্দ, যেটা একেবারে এন্টারটেইনিং এবং যেটা ইনফরমেটিভ। ইনফরমেটিভ বলবো না, হয়তো বা একটু মিনিংফুল, যে আমি এন্টারটেইনড হচ্ছি আবার সেটার একটা মিনিংও আছে। তো এই সিনেমাটা আসলে ওই ধাঁচের। আচ্ছা, আমরা একটু আরেকটা সিনেমা সাবা নিয়ে একটু জানতে চাবো। এটা তো আমি জানি, যতটুকু জানি, ইন্টারন্যাশনাল অনেকগুলো ফেস্টিভ্যাল ঘুরছে। তো ঘুরে কবে তার ভ্রমণ শেষ হবে কবে? সাবার ভ্রমণ তো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় খুব জলদি আসলে সেটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দেবে টিম থেকে। এবং এই বছরটা অলমোস্ট শেষের দিকে, আগামী বছর যে কোনো একটা সময় এটা রিলিজ দেওয়া হবে। একজন একটা স্ট্যাটাস আমার খুব ভালো লেগেছে, আমি স্ট্যাটাসটা একটু পড়ে শোনাই। যেটা হচ্ছে লিখেছে যে আমরা হচ্ছে বঞ্চিত, কারণ হচ্ছে প্রিয় মালতী বিদেশ ভ্রমণ করে এসে দেশে আসলো, সাবাটাও বিদেশ ভ্রমণ করে এসে দেশে আসলো। তার মানে কি মেহজাবিনকে আমাদেরকে এতই পর করে দিল? না, একেবারেই না। আসলে যে কোনো ফিল্মে আমরা প্রাথমিকভাবে আমাদের দর্শককে মাথায় রেখে বানানো বা আমরা বানাই, কিন্তু আমার মনে হয় এটা এক ধরনের লাক এবং অনেক, আমার ক্ষেত্রে আসলে এটা বাড়তি পাওয়া, যে শুধুমাত্র মানে বাংলা সিনেমা এটা ইন্টারন্যাশনালিও মানুষরা রেকগনাইজ করছে। আরও আমাদের দেশে ভালো সিনেমা কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করার মতো সিনেমা তৈরি হচ্ছে এবং ওখানে আমার দুটো কাজ অফিশিয়ালি নমিনেশন পেয়েছে। তো সেটা আসলে আমি বলবো আমাদের পুরো টিমের জন্য একটা বাড়তি পাওয়া। সম্প্রতি সৌদি আরবে যেটা রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আমরা দেখলাম, ওইটার অভিজ্ঞতা জায়গাটা একটু শুনবো, যে এটা তো আসলে ডিফারেন্ট। হ্যাঁ, অনেকগুলো ফেস্টিভ্যালে যাওয়া হয়েছে। এর সবচেয়ে মধ্যে মজা লেগেছে ওইখানে অনেকগুলো তারকার মিলন মেলা, সারা ওয়ার্ল্ডের তারকারা এখানে একটা মিলন মেলা। আপনার কয়েকটা সুন্দর ছবি আমরা দেখেছি, রণবীরের সঙ্গে দেখেছি, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখেছি। একটু যদি বলতেন কেমন ছিল ওইখানকার? খুবই ভালো ছিল এবং আমার মনে হয়েছে প্ল্যাটফর্মটা খুবই দারুণভাবে সাজানো। একেবারে সাধারণ অডিয়েন্স থেকে শুরু করে ওখানে ফেস্টিভ্যাল যারা অ্যাটেন্ড করছে নিজের সিনেমা নিয়ে, তাদের একটা সুযোগ করে দেওয়া হয়েছে। বিখ্যাত ডিরেক্টর, রাইটার, স্ক্রিন প্লে রাইটার, প্রডিউসার্স এবং আপনার অ্যাক্টার্সদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলার, কনভারসেশন করার, তাদের লাইফ নিয়ে শোনার। তো সেই জায়গা থেকে আমি বেশ কিছু এরকম কনভারসেশন অ্যাটেন্ড করেছি। আমার কাছে এটা একেবারে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ যাদেরকে আমরা সবসময় পর্দায় দেখে এসেছি তাদেরকে একদম সামনে থেকে দেখা এবং তাদের স্টোরিগুলো একদম কাছ থেকে শোনা। তো পরিচিতির জায়গাটা, যে যখন আপনি, এটা আমার প্রশ্ন,
জি, যখন রণবীরের সাথে তো মনে হয় এই প্রথম দেখা হয়েছে কি? জি জি সবার সাথে সবার মানে সাথে। আমরা তো সেই ক্ষেত্রে পরিচয় জায়গাটা কিভাবে হয়েছে? পরিচয়ের জায়গা তাদের তো আসলে তাদের কি সময় আছে আমাদেরকে এটা করার, বা তারপরেও আমি যতটুকুই দেখেছি জি। তারা খুবই কোয়ার্ডিয়াল এবং খুবই warm ওরা। ফ্রেন্ডলি এবং এত বড় স্টার তারা এটা একেবারেই বুঝতে দেন না, খুবই ডাউন টু আর্থ। এবং আমার পরিচয়ের জায়গাটা তো আসলে আমার ফিল্ম এবং আমার দেশ। তো আমি ওখানে গিয়ে আসলে যাদের সাথে কথা হয়, কথার মূল টপিকটাই থাকে বাংলাদেশ সিনেমা। থেকে আমার সিনেমা যে আসছে এটা সাবা, আসলে গ্রেট সেটা একটা নিয়ে কথা বলা। অ্যাচিভমেন্ট মেহজাবিন। আমরা আরো গল্প করব, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, নিয়ে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন মেহজাবিন চৌধুরী। একটু একটু বাইরে আসি। এখন তাহলে কি আমরা মেহজাবিনকে আর নাটকে পাবো না? এটা আমার অভিযোগ না, অনেকেই বলছে। আমি যদি সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, সবকিছু যদি ভালো হয়, তাহলে ভ্যালেন্টাইন্স ডেতেই আমি একটা নাটক করব। ফ্রেন্ডস 0.2 সামথিং, Best Friend 2.0 হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অনেক দিন যাবো এটা ভাইবটা শুনছিলাম যে আসলে শুটিং শুরু হয়েছে কি? একেবারেই আসলে করা সম্ভব হয়নি এর মধ্যে শুটিং, কারণ আমি দেশের বাইরে ছিলাম, বিভিন্ন ফেস্টিভ্যালগুলোর মধ্যে নিয়ে ব্যস্ত ছিলাম এবং এখন ফিল্মের রিলিজ, তো সব কিছু মিলিয়ে আমি একটু সময় নিয়েছি। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা জানুয়ারিতে শুট করব। এই বছরটার অধিকাংশ সময় মেজামি দেশের বাইরে ছিল, কি কারণ? মানে এসব ফেস্টিভ্যাল না, নিজের কিছু কিছু পছন্দের জায়গাও ঘোরা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়েও ঘুরেছি। আমরা দেখেছি, আমরা অনেক ছবি দেখেছি। জি, তো তাদেরকে নিয়েও ঘোরা হয়েছে। ঘোরার মূল কারণ থাকে মাঝে মাঝে হয়তো বা ঈদের ভেকেশন হোক কিংবা কোনো একটা ইভেন্ট হোক যেটা বিদেশে হচ্ছে, আর ফেস্টিভ্যালগুলো তো আছেই। তো পরিবারের নতুন একজন সদস্য অভিনয়ে যোগ দিল, আপনার বোন মালাইকা। একটু যদি ছোট করে যে আমি যতদূর জানি যে আপনার প্রথম শুটিং এর শাড়িটা পরে সে গিয়েছিল, এমন একটা কিছু। প্রথম শুটিং এর শাড়ি না, বাট আমার শাড়ি। শাড়ি, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা এই মুহূর্তটা আমার কাছে খুবই একটু অন্যরকম ছিল যখন অবশ্যই। ও আমাকে এসে বলল যে একটা শাড়ি লাগবে একটা সিনের জন্য। তো ও তো অভিনয়ের সাথে একেবারেই নাই, এটা ওর প্রথম কাজ, এর আগে একটা বিজ্ঞাপন করেছে শুধু। তো শাড়ি লাগবে, এখন ও তো কখনো শাড়ি পরেই নাই, তো তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আমার থেকে দিচ্ছি। তো আমি যেই শাড়িগুলো ভালো লাগে পরে সেটা। শুটিং করেছি, ওখান থেকে হচ্ছে একটা ওর জন্য আমি রেডি করলাম। তো ওই মুহূর্ত আসলে আমি মানে এটা ভালো লাগবে নাকি ওকে ভালো লাগবে, নাকি এটা ভালো লাগবে, এই কালারটা ওকে বেশি স্যুট করে কিনা, তো ওই ধরনের একটা মানে নিজেই একা একাই এটা করছিলাম। তো ওই মুহূর্তটা আমার কাছে মানে খুবই চমৎকার লাগলো এবং একটু মনে হলো যে আহা, আমার এই ছোট বোনটা আমার থেকে 12.5 বছর ছোট। ও আচ্ছা। তো এই যে পিচ্ছি যাকে কোলে নিয়ে হচ্ছে ঘুরেছে, ও এখন অভিনয় করছে, নিজে কাজ করছে একা একা এবং আমার কাপড় ওর গায়ে লাগছে এবং চমৎকার ফিলিংস, হ্যাঁ। কিন্তু চমৎকার ফিলিং। সেই ক্ষেত্রে কি ওর অভিনয়ের প্রস্তাবটা কি আপনার মধ্য দিয়ে যায় না ওর কাছে সরাসরি আসে? ওর অভিনয় আসলে ওকে অভিনয়ে কিংবা হচ্ছে গিয়ে মানে টুকটাক কাজের জন্য আসলে অনেক আগে থেকে, মানে আজকে থেকে প্রায় 5-6 বছর আগে থেকেই আসলে প্রতিনিয়ত, হ্যাঁ, বেশিরভাগ বিজ্ঞাপনের জন্যই নক আসতে থাকতো। বাট যেহেতু ছোট, পড়াশোনা সবকিছু মিলে আসলে এটা হয়ে উঠে নাই এবং আমরাও চাই নাই। বাট যেই সময় ও বিজ্ঞাপনটা করেছিল তখন ওর ছুটি চলছিল এবং রাজভাইয়ের, মোস্তফা কামাল রাজভাইয়ার যে নাটকটা ও করেছে, ওই গল্পটা শোনার পর রাজ ভাইয়া বললেন যে এটাতে নতুন কাউকে দরকার, তোমার বোন হলে কেমন হয়। আমি বললাম না, ওর এখন ক্লাস চলে, ও না করুক। তো ভাইয়া বললেন যে ওর ছুটি কবে। আমি বললাম, তখন আমি জানলাম, জেনে ওকে ভাইয়াকে জানালাম আমি যে আজকে থেকে 2-2.5 মাস পর। তো বলছে তখনই করব, বাট এটা ওকে নিয়েই করি। তো এইভাবেই আর কি ওর কাছে আমার মনে হয় এখন ইন্ডাস্ট্রির সবাই তো মানে আমি পরিচিত, তো আমার মাধ্যমে বা আমাকেই প্রথম নক দেয়, অনেকেই পারমিশন নেয় যে ওকে কি আমরা কল করতে পারি বা কাস্ট করা যাবে কিনা।
তো এই আর কি, বাট আমি মনে করি ওর লাইফের ডিসিশন সামনে থেকে ওর একাই নেওয়া উচিত, এখানে আমি কোনো ধরনের ভূমিকা রাখতে চাই না। ও কাজ শেখার জন্য আসলে কিছু ভুল করতে হয়, এবং ও ভুলভাল কাজ করবে, কিছু ভালো হবে কিছু খারাপ হবে, ওখান থেকে ও শিখবে। এমনিতে কি মুভি দেখার পর বা কোনো কিছু বিশেষ করে আপনার কোনো সিনেমা দেখার পর, অভিনয় দেখার পর বাসায় এসে কি ডিসকাশন হয় যে আপা তোর এই তোমার এই জিনিসটা দেখেছি? হ্যাঁ, মানে আসলে খুব কম। ওরাও আসলে ওর প্রথম নাটকটা কি দেখা হয়েছে কি আপনার? ওটা এখন পর্যন্ত আমি আসলে দেখিনি, মানে আমি ওই একেবারে 3-4 মাস আগে ওই গল্প নিয়ে যখন কথা হচ্ছিল ওইটুকুই আর কি। আচ্ছা, আচ্ছা। তারপরে আসলে আমার কোনো ইনভলভমেন্ট নাই, এবং এই 26 তারিখ সম্ভবত এটা রিলিজ হচ্ছে, এবং আমি এখন পর্যন্ত কিছু দেখিনি। আমি একেবারেই জানি না আসলে কি করেছে, আদৌ ভালো হয়েছে, ও পেরেছে কিনা, বা এটা আশা করছি যেহেতু প্রথম কাজ, প্রথম ক্যামেরার সামনে অভিনয়ের জন্য দাঁড়ানো, তো যেমনই হোক না কেন আমার মনে হয় এটা ওর জন্য স্পেশাল। এবং আমি যদি এটাকে কম্পেয়ার করি আমার প্রথম নাটকের সাথে, তাহলে আমার মনে হয় আমার থেকে 100% ভালো করেছে। না, ডেফিনেটলি আমরা আশা করি যে যার বোন এত ভালো অভিনয় করে অবশ্যই বোনের একটা ছাপ তো থেকেই যাবে ছোট বোনের উপর। একটু কাজের প্রসঙ্গে আরেকটু আসি, যেটা হচ্ছে আমরা ভ্যালেন্টাইনের কথা জানলাম। একটা পরিচালকদের এই সময় এসে কিছু অভিযোগের জায়গা যে একটু যদি বলি অপূর্ব, নিশু, আপনি যারা আছেন এখন আর নাটকে অভিনয় করছেন না, তারা ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমাতে মনোযোগী হচ্ছেন। ইন দ্য মিন টাইম এই জায়গাটাতে অনেক মানুষ কাজ করছে, তারা এখন এটা বলছে যে নাটকে কাজ করার জন্য তারা তারকা খুঁজে পাচ্ছেন না। নাটকে তারকা লাগবে, মানে এটাই যদি একটা ক্রাইটেরিয়া হয়ে থাকতো তাহলে আমরাও তো সুযোগ পেতাম না, কারণ আমরা তো তারকা হয়ে আসলে ইন্ডাস্ট্রিতে আসিনি। তারকা হতে সময় লাগে, এবং প্রত্যেকটা আর্টিস্টকে ওই সময়টুকু দিতে হয়, সুযোগটুকুও দিতে হয়। তো ইন্ডাস্ট্রিতে কয়েকজন কাজ করবে, তারা নিজের মতো এগিয়ে যাবে এবং আরও নতুন মুখ আসবে, এটাই নিয়ম এবং এটাই হয়ে এসছে। যদি আমাদের সিনিয়ররা আসলে নিজের মতো লাইফে মুভ অন না করতেন, তাহলে আজকে হয়তো বা আমরাও ওখানে কোনো জায়গা করে নিতে পারতাম না, আমরাও সুযোগগুলো পেতাম না। তো এটা খুবই স্বাভাবিক একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আসলে সবার যেতে হয়। এবং তারকা বানানোর পিছনে আসলে অনেকজনের হাত থাকে, অনেকজনের ভূমিকা থাকে। সবাই যদি 100% দিয়ে নিজের কাজটা করে, তাহলে তারকা অবশ্যই হয়ে উঠবে। আমরা যেমন শুরুতে আমরা লিঙ্কে বলেছি যে 15 বছরের একটা দীর্ঘ কেরিয়ার, এখন আমরা অনেক তারকাকে দেখছি মেহজাবিন, যারা খুব ক্ষণিকের জন্য এই ইন্ডাস্ট্রিতে আসতেছে, কিছুদিন পর চলে যাচ্ছে বা ওদেরকে কেউ ডাকছে না। একটা খুব বাজে একটা শব্দ এখন চলে যে ভাইরাল হওয়ার জন্য আসছে, একটা অস্থিরতা এই নাটক ইন্ডাস্ট্রিতে চলছে, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? নাটক ইন্ডাস্ট্রিতে শুধু হচ্ছে অস্থিরতা চলছে আমার কাছে এটা মনে হয় না, অস্থিরতা আসলে সব জায়গায় চলছে, গানেও চলছে, সব জায়গায় চলছে। বাট আমার মনে হয় এখানে আসলে দায়ভারটা অডিয়েন্সের উপরেও অনেকটা পড়ে, কারণ আমি কি দেখব এবং কি শেয়ার করব এবং কোথায় মন্তব্য করব সেটা কিন্তু আমারও দায়িত্ব। তো সেই জায়গা থেকে আপনি ভালো কাজকে যখন প্রমোট করবেন, তখন ভালো কাজটাই আসলে বের হয়ে আসবে। আপনি যদি কোনো কাজ যেটার আসলে ওরকম যোগ্যতা কিংবা মানটা ঠিক নেই, আমি যদি সেটাকে নিয়ে অনেক বেশি মাতামাতি করি, সেটা অটোমেটিকলি হাইলাইটেড হবে। তো এখন আমি কি হাইলাইট করছি সেটার দায়িত্ব আসলে আমার উপরেও পড়ে। তো আমি মনে করি নিজের দায়িত্বের জায়গা থেকে আমরা যদি সবাই একটু সচেতন হই, তাহলে আসলে এই যে প্রবলেমগুলো নিয়ে আমরা এখন আলাপ করছি, এগুলো হয়তো বা আরো অনেক কমে যাবে ইনশাল্লাহ। মেহজাবিন, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট কিছু বলার থাকে একটু বলুন। এই মুহূর্তে তো আসলে প্রিয় মালতী সিনেমা ছাড়া আর কোনো কিছুই দর্শককে বলতে পারবো না। আমার সিনেমা চলছে, আপনার কাছের থিয়েটারে গিয়ে অবশ্যই দেখবেন, দেখে জানাবেন কেমন লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে তো ভালো, আর যদি আমাদের আরও ভালো করার সুযোগ থাকে, সেই ফিডব্যাকটুকুও আমাদেরকে দেবেন, যাতে আমরা এখান থেকে শিখতে পারি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।